বগুড়ায় ধান চাল সংগ্রহে ধীরগতি, সরবরাহ বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। ধান ক্ষেত দখলে যাচ্ছে ভুট্টার। আগে ছিল ২,২১০০ পুরান ধান, মানে এসি কোনটা। এখন নতুন ধান ওঠার কারণে দাম কমে গেছে। ফলন তো ইনশাল্লাহ ভালো হয়েছে, ভুট্টা লাভ হইব, ধানের তো ভালো লাভ বেশি। বেশি আয় হওয়ার কারণে কৃষক দিন দিন ভুট্টা আবাদের দিকে ঝুঁকছে, এতে করে তারা লাভবান হচ্ছে। ফেনী ও নোয়াখালীতে তীব্র হচ্ছে নদী ভাঙন। ভিটেমাটি দিশেহারা তীরবর্তী মানুষ, প্রতিরোধে নেই দৃশ্যমান উদ্যোগ। লবণ চাষে কমছে জমি, চিন্তিত কক্সবাজারের চাষিরা। পদ্ধতি পরিবর্তনে উৎপাদন বাড়ানো সম্ভব বলছেন গবেষকরা। এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লিচুর বাম্পার ফলন, ভালো দাম পাচ্ছেন বাগানীরা। ৫ থেকে ৬ কোটি টাকা বাণিজ্যের আশা। লিচুর মান ভালো, এই কাস্টমারে নিয়ে খাচ্ছে ভালো। এই লিচুর কদরটা একটু বেশি, এগুলার আগাম পাকার কারণে প্রাইসটাও একটু বেশি পাওয়া যায়। লিচুর বাম্পার ফলন হয়েছে এবং আগাম হওয়াতে কৃষকরা দাম পাচ্ছে। চেষ্টা করতেছি কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে এটা আরও কীভাবে সম্প্রসারণ করা যায়। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। আবহাওয়া অনুকূলে থাকা আর কৃষকদের ঘাম ছড়ানো পরিশ্রমে এবার বগুড়ায় বোরোর ফলন হয়েছে বেশ। তবে হলে কি হবে, ভরা মৌসুম হওয়ায় হাট বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দর। বাম্পার ফলনের সুযোগ কাজে লাগিয়ে লাভের বড় অংশ নিয়ে নিচ্ছে মধ্যস্বত্বভোগী। নগদ টাকার প্রয়োজনে কৃষককে তাই কম দামে বিক্রি করতে হচ্ছে তার কষ্টের ফসল। এদিকে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হলেও পুরো দমে ধান কেনা শুরু হয়নি। বগুড়া থেকে মাজেদুর রহমানের প্রতিবেদন আর ছবি তুলেছেন সাইফুল ইসলাম সাগর। বগুড়ার বিস্তীর্ণ মাঠ ধারণ করেছে সবুজাভ সোনালী বর্ণ। কষ্টার্জিত সোনালী ফসল ঘরে তুলতে তীব্র গরম উপেক্ষা করে কৃষকের দিনভর ব্যস্ততা। জেলায় চলতি মৌসুমে তেমন বৈরী আবহাওয়া না থাকায় ফলন বেশ ভালোই হয়েছে। কৃষকের অভিযোগ, ঘাম ঝরিয়ে ফসল ফলালেও লাভের অংশে বেশিরভাগই যায় মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীদের ঘরে। তাই উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষকের। বাজারের যে অবস্থা, এখন বেশিরভাগ লজ যাবে আর সরকার দুল আসে দুল পাড়া মহল্লা দুল কিনতো, তাহলে 2 টাকা লাভ পাতো। এই জন্য কিষেন পাট দিয়েতে আমাকে এখন বর্তমানে লজ যাবে। সরকার যে দামটা বেঁধে দিচ্ছে, এই দামে যদি আমরা ধান বিক্রয় করতে পারি তাহলে আমাদের মোটামুটি লাভ হবে। বগুড়ার হাট বাজারগুলোতে এরই মধ্যে আসতে শুরু করেছে নতুন ধান, তবে দাম কিছুটা কম। নন্দীগ্রামে রনবাগা হাট ঘুরে দেখা যায় প্রতিমন মোটা ধান 1100 টাকায় এবং চিকন ধান বিক্রি হচ্ছে 1380 টাকা মন দরে। নতুন ধান বাজারে আসায় কমেছে পুরনো ধানের দাম। আগে ছিল ২,২১০০ পুরান ধান, মানে এসি কোনটা। এখন নতুন ধান ওঠার কারণে দাম কমে গেছে। ব্যাপক খরচা, কাটার দাম 7,000 টাকা বিঘে, ঔষধ বিঘেকে 5,000 পড়ে গেছে। আবার হচ্ছে লাগানি আছে, হাল আছে, চাষ আছে। সরকার কিনবে যে মোটা ধান হাইব্রিড হীরা 2, এই ধানটা বাজারে এখন বিক্রি সুলানা উঠেনি, কিন্তু উঠেছে হালকা পাতলা। এই ধানটা বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 পরিমাণ। চলতি বড় মৌসুমে জেলা জুড়ে 36 টাকা কেজি দরে 12,000 টন ধান এবং 49 টাকা কেজি দরে 80,000 টনের বেশি চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। এরই মধ্যে গেল 24 এপ্রিল সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হলেও এখনও শুরু হয়নি ধান কেনা। এতে সংগ্রহের লক্ষ্য পূরণ হওয়া নিয়ে শঙ্কা থাকলেও খাদ্য বিভাগ বলছে ভিন্ন কথা। প্রায় 12 টনের মতো আমাদের প্রকিউরমেন্ট হয়েছে, তো আশা করি যে নেক্সট উইক থেকে কিংবা 8-10 দিন পর থেকে পুরোদমে হবে এবং আমরা আশা করি যে শতভাগ অর্জন করতে সফল হব ইনশাল্লাহ। বগুড়ায় 1,83,600 হেক্টর জমিতে এবার বড় চাষ হয়েছে, যেখান থেকে প্রায় 7 লাখ টন চাল উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের। মাজেদুর রহমান, এখন বগুড়া। ভালো ফলনে ভুট্টা নিয়ে খুশি চাঁদপুরের কৃষকরা। অনুকূল আবহাওয়ায় চলতি মৌসুমে আগের চেয়ে বেশি পরিমাণ ভুট্টা ঘরে তুলেছেন তারা। আশার খবর হচ্ছে কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা এখন ঝুঁকছেন
ভুট্টা চাষে। চলতি মৌসুমে চাঁদপুরে ৮,২০৫ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩১ কোটি টাকা। তালহা জুবাইর জানাচ্ছেন বাকিটা। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২২পুর গ্রামের কৃষক আব্দুল হান্নান ৩০% জমিতে আবাদ করেছিলেন ভুট্টা। অক্টোবরের শেষ দিকে রোপণের পর এখন চলছে ফসল সংগ্রহ। অনুকূল আবহাওয়ায় এবার ভালো ফলন পাওয়ায় খুশি তিনি। মনে করেন আমরা ৩০% জমি, ধরেন আমার ৩০,০০০ মতন খরচ বদলিত সহ কত ৪০ মণ ভুট্টা কম। সাইডে পানি নাই, এলিয়া ভুট্টা চাষ করি। আবার এই জমিনে মনে করে আমরা গাছ কুশ হয় বেশি, এলিয়া ভুট্টা করে দিই। আব্দুল হান্নানের মতো জেলার হাজারো কৃষক এবার ভুট্টা আবাদ করেছেন। স্বল্প খরচে ধানের চেয়ে বেশি লাভ পাওয়ায় দিন দিন বাড়ছে এর পরিধি। ফলন তো ইনশাল্লাহ ভালো হয়েছে, ভুট্টা লাভ হইব, ধানের তো ভালো লাভ বেশি হইব। এই যে উৎসাহ জমিন তো এই কারণে ভুট্টা করে আর কি। এই বছরের মতন আর ২-৪ বছরও হয়নি, বছর বছর ইরি ধানে অনেক ফসল নামাইছে। ভুট্টা এবছর ভালো হয়েছে। এখন আমরা এই যে ভুট্টার খোসা মানে কি ছাড়তাছি, তারপর শুকিয়ে বিক্রি করব। যদি নাকি সঠিক দাম পাই তাহলে আমরা মানে কি আমাদের কষ্টটা মানে কি সফল হইব। এমন অবস্থায় জেলায় ধানের উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য অনাবাদি ও পতিত জমিতে ভুট্টা চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। ধান হয় 1 বিঘা জমিতে আপনার 20 মণ, ভুট্টা হচ্ছে 30 থেকে 35 মণ। বেশি আয় হওয়ার কারণে কৃষক দিন দিন ভুট্টা আবাদের দিকে ঝুঁকছে, এতে করে তারা লাভবান হচ্ছে। তা আমরা কৃষকদেরকে এবার 2 আঙ্গিকে কথা বলতেছি যে ভুট্টা উৎপাদন করলে হবে না, আমাদের পাশাপাশি ধান উৎপাদন করতে হবে। ধানের উৎপাদন এরিয়া যদি কভারেজ কমে যায় তাহলে আমাদের কিন্তু আলটিমেটলি যে ন্যাশনালি এটা ইফেক্ট পড়বে। চলতি মৌসুমে চাঁদপুরে ৮,২০৫ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২৩১ কোটি টাকা। তালহা জুবাইর, এখন চাঁদপুর। টাঙ্গাইলে বোরো ধান ঘরে তুলতে বিপাকে পড়েছেন কৃষকরা। ধান কাটতে হারভেস্টার মেশিনের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, মাঠে এখন কি পরিমাণ ধান রয়েছে? হারভেস্টার মেশিনের ভাড়া নেওয়ার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন? রাত্রি কৃষি বিভাগের তথ্য মতে এখনো প্রায় ৭৫% ধান কাটার বাকি রয়েছে। আমার পেছনেই হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা হচ্ছে। আমি যে এলাকায় আছি এটা হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার দান্যা ইউনিয়নের বাসাখানপুর গ্রামে। এই গ্রামে আজকে 120 টাকা প্রতি শতাংশ ধান কাটা হচ্ছে। তবে এখানে যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে যেখানে 60 থেকে 70 টাকা করে ধান কাটার কথা মেশিনের মাধ্যমে, সেখানে ধান কাটা হচ্ছে 120 টাকা করে। এ বিষয়ে তারা উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে জেলা কৃষি কর্মকর্তাকে অবগত করেও কোনো সুরাহা পাচ্ছে না। এই বিষয়ে কৃষকরা বলছেন যে একদিকে তাদের বীজ, হাল চাষ থেকে শুরু করে বিভিন্ন ভাবে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, আর অপরদিকে যেহেতু সরকারের পক্ষ থেকে হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে এবং সেখানে ভর্তুকির মাধ্যমে যাদের মেশিন দেওয়া হয়েছে সেখানে অতিরিক্ত ভাড়া নেওয়ার ফলে যারা কৃষক রয়েছেন তারা বিপাকে পড়েছেন। আর এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে অর্থনীতিবিদ যারা রয়েছেন তারা বলছেন যে একদিকে যেহেতু কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে যেখানে কম টাকা নেওয়ার কথা সেখানে বেশি নেওয়ার ফলে অনেক কৃষকই এই ধানে লাভ না হয় অনেকেরই ক্ষতি যাচ্ছে। কোনো কোনো কৃষক জানিয়েছেন তাদের প্রতি বিঘায় 3 থেকে 5,000 টাকা পর্যন্ত ক্ষতি যাচ্ছে, যে কারণে অন্যান্য কৃষকরা এই ধানের পরিবর্তে ভুট্টা, সবজি সহ অন্যান্য লাভজনক ফসল বুনছেন। তো এই বিষয়ে যদি উৎপাদন খরচ কমানো না হয় সেক্ষেত্রে কৃষকরা ধানের পরিবর্তে অন্য ফসল চাষের জন্য উদ্বুদ্ধ হবেন। আর এদিকে টাঙ্গাইলের কৃষি কর্মকর্তাকে এবং গতকালকে অবগত করা হয়েছে, তিনি জানিয়েছেন যে টাঙ্গাইল জেলা এ পর্যন্ত প্রায় 100-র মতো হারভেস্টার মেশিন রয়েছে। তবে আমরা টাঙ্গাইল সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরেছি, তবে আমরা যে 2টি মেশিন পেয়েছি সেগুলো অন্য জেলা উত্তরাঞ্চল থেকে এসেছে, কিন্তু টাঙ্গাইলের যে সমস্ত হারভেস্টার মেশিন রয়েছে সেগুলো আমাদের চোখে পড়েনি। তবে কয়েকজন জানিয়েছেন যে টাঙ্গাইলের হারভেস্টার মেশিনগুলো পার্শ্ববর্তী জেলাতে ধান কাটার জন্য গিয়েছে। আর এতে করে যারা প্রান্তিক চাষি রয়েছেন তারা বৈশাখী ঝড় এবং বৃষ্টির আশঙ্কায় ক্ষতির সংখ্যা বা কেউ কেউ ভোগান্তির সংখ্যাও করছেন। সেজন্য যারা রয়েছেন বিশেষ করে কৃষি কর্মকর্তা জানিয়েছেন যে টাঙ্গাইলের চাহিদার তুলনায় হারভেস্টার মেশিন খুবই অপ্রতুল। তবে তিনি জানিয়েছেন যে যদি এই বিষয়ে ধান কাটার যে 120 টাকা করে নেওয়া হচ্ছে এই বিষয়ে যদি তিনি মেশিন চালকদের বিষয়ে কিছু বলেন, সে
বিষয়ে তিনি শঙ্কা রয়েছেন। তবে এই বিষয়ে তিনি এখনো পর্যন্ত কৃষকদের পক্ষে কোনো কথা বলেননি। আর চলতি মৌসুমে টাঙ্গাইলে 1,76,000 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, এখানে প্রায় 8 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে। এই ছিল আমার কাছে ধান কাটার সবশেষ তথ্য। রাত্রি। টাঙ্গাইলে কাটা হচ্ছে বোরো ধান, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। বরিশালে আন্তর্জাতিক নার্সিং দিবস বয়কট করে ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, আন্তর্জাতিক নার্সিং দিবস বয়কটের কারণ কি? শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছে? রাত্রি একটু জানিয়ে রাখি, শিক্ষার্থীরা এখানে প্রথম একটাই দাবি করছে, সেটি হচ্ছে না ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করতে হবে, এবং এ কারণেই তারা আসলে এই নার্সিং যে দিবস রয়েছে সেটি কিন্তু তারা বয়কট করেছে। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে সেখানে এসে তারা জড়ো হয়, এবং সেখানেই তারা কিন্তু এই প্রতিবাদী দিবস এবং বিক্ষোভ সমাবেশ তারা করছেন। এবং তারা এই সময় বলছেন এসএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমা ডিগ্রি সমমান চাই। এছাড়াও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি পাস কোর্স করার এক দফা দাবিতে তারা কিন্তু এই নার্সেস দিবস বয়কট ঘোষণা করেছে। এবং আপনারা দেখছেন এখানে তারা কিন্তু নানা ধরনের ব্যানার প্লাকার্ড নিয়ে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এবং আজকে সকালেই কিন্তু শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যারা রয়েছে তারা কিন্তু নার্সেস ডে পালন করেছে, এবং তার প্রতিবাদেই কিন্তু আবার যারা মিডওয়াইফারির নার্সিংয়ের মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির জেলা শাখার সদস্যরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে দেখছেন যে রোদ উপেক্ষা করেই তারা এই জরুরি বিভাগের গেটের সামনে তারা কিন্তু সমাবেশ করছে, বিক্ষোভ সমাবেশ করছে। এ সময় তারা নানা ধরনের কিন্তু স্লোগান দিচ্ছে, এবং তারা বলছেন অনতিবিলম্বে কিংবা দ্রুত সময়ের মধ্যে তাদের যে এক দফা দাবি সেটি মেনে নিতে হবে, না হয় তারা তাদের যে আন্দোলন রয়েছে সেটি চালিয়ে যাবে। এবং তারা কিছুদিন আগেও আমরা দেখেছি তারা এই এক দফা দাবিতে এখানে আন্দোলন সংগ্রাম করছে, এবং তারই প্রেক্ষিতে আজকেও কিন্তু সেই তারা উৎসবকে বয়কট করে তাদের যে প্রতিবাদী দিবস এবং বিক্ষোভ সমাবেশ সেটি চালিয়ে যাচ্ছে। এবং এ সময় তারা বলছেন ডিগ্রি বৈষম্যে জ্বলছে বুক, দিবস মানি না, বয়কট হোক, এরকম বেশ কিছু স্লোগান তারা রেখে তারা কিন্তু এখানে সমাবেশ করছেন। এবং এই সমাবেশ থেকে তারা কিন্তু একটি দাবি তুলছে যে তাদের যে ডিপ্লোমা ডিগ্রি রয়েছে সেটি ডিগ্রি সমমান চান, এরকম দাবি তারা করছেন। এবং সেই দাবির প্রেক্ষিতেই তারা কিন্তু জরুরি বিভাগের সামনে সেই উৎসবকে বয়কট করে এই যে আন্দোলন করছে, বিক্ষোভ সমাবেশ করছে। এবং প্রতিবাদী দিবস ও বিক্ষোভ সমাবেশ ব্যানারে তারা কিন্তু এটি আলোচনা দাবিটির তারা এই প্রোগ্রামটি করছেন। এবং আয়োজনে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির বরিশাল জেলার যারা শিক্ষার্থী রয়েছে তারাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এক দফা দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে। এবং এই আন্দোলন তারা বেশ কিছুদিন ধরে করছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজও তারা সেই ধারাবাহিকতায় আজকের এই আন্দোলনটিও চালিয়ে যাচ্ছে। এবং সকালে যে র্যালিটি হয়েছে নার্সেস ডে উপলক্ষে সেখানেও তারা অংশগ্রহণ করেনি, এবং সেই উৎসবকে তারা বয়কট করেই কিন্তু এই যে ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের যে আন্দোলন সেই আন্দোলনে নেমেছে এবং আন্তর্জাতিক নার্সেস ডে বয়কট করেছে। এবং এখানে দেখছেন যারা প্রাক্তন নার্স রয়েছে তারাও কিন্তু তাদের সাথে একমত পোষণ করে এই আন্দোলনে যোগদান করেছে, এবং এই মুহূর্তে কিন্তু কথাও বলছে। এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি নিয়ে বিভিন্ন সময় তারা আন্দোলন করেছে, এবং কিছুদিন আগে তাদের উপর একটা হামলার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেছে। সেই হামলার প্রতিবাদে তারা নিন্দাও জানিয়েছেন, এবং তাদের সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন। এবং তারা বলছেন যে এইচএসসি পাশের পর তারা যে 3 বছরের একটি কোর্স করে তারপরে আবার 6 মাসের একটি ইন্টার্নশিপ করছে, সেই ইন্টার্নশিপের কারণে কিন্তু আসলে তাদের যে ডিগ্রি সমমান রয়েছে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার দাবি তারা কিন্তু তুলেছেন। এবং এই মুহূর্তে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে সেই বিভাগটির সামনেই কিন্তু তারা একত্রিত হয়ে প্রতিবাদী দিবস এবং বিক্ষোভ সমাবেশ করছে, এবং নানা ধরনের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এই মেডিকেল কলেজ ক্যাম্পাস। এবং তারা বলছেন যত দ্রুত সম্ভব তাদের দাবি মেনে নিতে হবে এবং দাবি বাস্তবায়ন করতে হবে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। বরিশালে আন্তর্জাতিক নার্সিং দিবস বয়কট করার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান। নুনের মতো ভালোবাসার গল্প আমরা অনেকেই জানি, যে গল্পে রাজাকে নুনের মতো ভালোবাসার কারণে রাজকন্যাকে যেতে হয়েছিল বনবাসে। গল্প থেকে এবার ফিরছি বাস্তবে। লবণের মতো একটি গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের উৎপাদন কমতির দিকে।
কারণ কমেছে লবণ চাষের জমি। এমন বাস্তবতায় কম জমিতে বেশি ও উন্নত মানের লবণ উৎপাদনে চলছে গবেষণা। এর মধ্যে উন্নত পদ্ধতির ব্যবহারেও মিলেছে সফলতা। পুরনো পদ্ধতির সাথে অন্তর্ভুক্ত করে বিদ্যমান জমিতেই বছরে প্রায় ৩ লাখ টন বেশি লবণ উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করছেন গবেষকরা। মোহাম্মদ রাসেলের ক্যামেরায় আরও জানাচ্ছেন মন্তস্য বেদজ্ঞ। কক্সবাজারের চৌফুলদুন্ডির প্রায় ১৭ একর লবণ মাঠে সনাতন পদ্ধতির সাথে ভারতীয় পদ্ধতি অন্তর্ভুক্ত করে শুরু হয়েছে লবণ চাষ। এ পদ্ধতি প্রান্তিক চাষিদের মাঝে ছড়িয়ে দিলে কম খরচ ও সময়ে বৃদ্ধি পাবে উৎপাদন। এদিকে পরিবর্তন এসেছে মাঠের গঠনেও। সনাতন পদ্ধতির কাঁচাকোটায় ৮ থেকে ১০ ইঞ্চির বদলে তৈরি করা হয়েছে ৩০ থেকে ৪০ ইঞ্চি আইল। ফলে সেখানে সংরক্ষণ করা যাচ্ছে ৩০ থেকে ৩৫ ইঞ্চি পানি। বৃষ্টির সময় সর্বোচ্চ ৩ ইঞ্চি মিঠা পানি জমে থাকলেও তা সরিয়ে দিয়েই আবারও শুরু করা যাচ্ছে চাষ। এতে আরও ৭ থেকে ১০ দিন বসে থাকতে হচ্ছে না চাষিদের। লবণ চাষের মৌসুম অক্টোবর থেকে মে পর্যন্ত ৮ মাস। এ সময় গড়ে বৃষ্টি হয় ৪ থেকে ৫ দিন। তাই মাঠ পর্যায়ে এ পদ্ধতি একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি। তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। অপরিপক্ক লবণের উৎপাদন বাড়বে প্রায় ৩ লাখ টন। বর্তমান যে চাহিদা আছে সেটা মিট আপ করতে গেলে আমাকে এই যে জমি আমার আছে এক্সিস্টিং সেটা থেকে আরও উৎপাদন বাড়াতে হবে। যেখানে গত বছর আমাদের মন প্রতি উৎপাদন হয়েছে ৩89 মেট্রিক টনের এই মনের মতো কানি প্রতি। তো সেটাকে আমরা চাচ্ছি যে সেটা যদি আমরা আরও একটু বাড়াতে পারি ৪০০ বা ৪৫০ মনে নিয়ে যেতে পারি, সেই জন্য এই পাইলটিং কার্যক্রমটা। নতুন পদ্ধতিতে লবণ চাষে নানা অভিজ্ঞতার কথা জানালেন মাঠের শ্রমিকরা। পার্থক্য হলো এখানে মনে করেন মাঠ বেশি, কাজ কুড়ায় বেশি, এই কাজগুলো করতে বেশি হয়, অন্য মাঠের মধ্যে কাজগুলো নেই। এখানের মাটি আর ওইখানের মাটি অনেক ব্যবধান। এখানে হচ্ছে বালু মাটি, একটু বালু মিকা হয়, এখানে একটু লবণ বেশি। এখন শুধু ভারত নয়, চীন ও জাপানের মতো দেশগুলোর পদ্ধতিও ধাপে ধাপে অন্তর্ভুক্তির উদ্যোগ নিচ্ছে বিসিক। বৃষ্টি বন্ধ হওয়ার পরপরই কাঁচা কোঠায় উপরে ৩ ইঞ্চি একটা নালা কেটে দিয়ে বৃষ্টির পানিটা বের করে দিই, আমার নিচে লবণ পানিটা রয়ে গেছে, তাহলে আমাকে কিন্তু আর সাগরের পানি স্যালানিটি বেড়ে আসার জন্য বসে থাকতে হচ্ছে না। তখন কিন্তু ওইটা কনসেন্ট্রেটেড, একদিন রোদ পেলেই কিন্তু ওই লবণ পানিটা আবার কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমার প্রোডাকশন কিন্তু অনেক, আমি পরের দিনই বৃষ্টি বন্ধ হওয়ার পরে আমি কিন্তু মাঠে কাজ শুরু করে দিতে পারতেছি, আমাকে ৭ থেকে ১০ দিন বসে থাকতে হচ্ছে না। ২০০৬-৭ অর্থ বছরে দেশে লবণের চাষ হতো প্রায় ৭৫,০০০ একর জমিতে। চলতি অর্থ বছরে তা নেমেছে ৬৯,০০০ একরে। ফলে উৎপাদন বাড়াতে এখন দরকার আধুনিক এই পদ্ধতির বিস্তার ও প্রান্তিক চাষিদের প্রশিক্ষণ। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। হিলি স্থলবন্দর দিয়ে কমেছে আমদানি বাণিজ্য, যার প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আয় সহ বন্দরের শ্রমিকদের আয়। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সোহেল রানা। রানা, আমদানি বাণিজ্য কতটা কমেছে আর রপ্তানি বাণিজ্যের কি অবস্থা জানাবেন? রাত্রি, আমি এই মুহূর্তে যে জায়গাটি রয়েছে এটি হিলি স্থলবন্দর, এবং আমি যদি আপনাকে একটু ক্যামেরার চোখে দেখাই যে আসলে এই দৃশ্যটি বলে দিচ্ছে যে পিছনের ফাঁকা জায়গাটি বলে দিচ্ছে আসলে কি পরিমাণ এই বন্দর দিয়ে আমদানি বাণিজ্য কমেছে। তবে আমি আপনাকে একটু জানিয়ে রাখি, কয়েকদিন আগেও এই বন্দরের যে জায়গাটি রয়েছে এই জায়গাতে ভারতীয় পণ্যবাহী ট্রাক এবং বাংলা ট্রাকের কিন্তু একটা জমজমাট চলাচল ছিল, এবং সেখানে বন্দরের যারা শ্রমিক ছিল তাদেরও কিন্তু একটা বড় কর্মযোগ্য ছিল। সেই জায়গাটি এখন স্থবিরতা নেমে এসেছে এবং এখন অনেকটা শুনশান নীরবতা বলা চলে বন্দর অভ্যন্তরের ভিতরটা। আমি আপনাকে একটু বলি যে বিগত সময়গুলোতে এই বন্দর দিয়ে যেখানে ১৫০ থেকে ২০০ ট্রাক ভারত থেকে পণ্য আমদানি হতো, সেখানে বর্তমানে পণ্য আমদানি হচ্ছে ২০ থেকে ৩০ ট্রাক কিংবা ৫০ ট্রাক পর্যন্ত পণ্য আমদানি হচ্ছে। এই যে আমদানির পরিমাণটা এত পরিমাণ কমে গেছে, যার ফলে বন্দরের যারা শ্রমিক রয়েছেন তাদের দৈনন্দিন আয়ে কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়েছে। পাশাপাশি সরকারের যে রাজস্ব সেখানে প্রভাব পড়েছে এবং বন্দরের দৈনন্দিন যেটি আয় সেখানেও কিন্তু প্রভাব পড়েছে। আসলে এই যে আমদানি বাণিজ্যটা কেন কমেছে
বিষয়ে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা দুটি যুক্তি তুলে ধরেছেন। একটি বলছেন যে মূলত ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা, এর মধ্যে ব্যাংকগুলো একটা অনিশ্চয়তায় ভুগছে, যার ফলে কিন্তু তারা এলসি কিছুটা দেওয়া শিথিল করেছে বা কমে দিয়েছে, যার কারণে কিন্তু তারা এলসি জটিলতায় ভুগছেন এবং যার কারণে কিন্তু এই আমদানিটাতে কিছুটা প্রভাব পড়ছে বা আমদানি কমছে। আরেকটি অজুহাত তারা বলছেন যে যেহেতু এই বন্দর দিয়ে পেঁয়াজ, পাথর, চাল, ভুসি সহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে। তার মধ্যে বর্তমানে চাল আমদানি বন্ধ রয়েছে, পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে, পাথর আমদানি বন্ধ রয়েছে। এই পণ্যগুলো আমদানি বন্ধ থাকার কারণেও কিন্তু আমদানি পরিমাণটা কমে গেছে বলে তারা কিন্তু বলছেন এবং তারা বলছেন যদি ব্যাংকগুলো এলসি দেয় এবং পেঁয়াজ আমদানির ক্ষেত্রে একটা অনুমতি মিলে, সেক্ষেত্রে হয়তো ঈদের আগে আমদানি পরিমাণটা বাড়বে, যেহেতু কুরবানি ঈদের চাহিদা থাকে মশলা পণ্যগুলোর, সেক্ষেত্রে সুযোগ পেলে হয়তো আমদানি বাড়বে। তো রাত্রি এই ছিল আমার কাছে হিলি স্থল বন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। হিলি স্থল বন্দর দিয়ে কমেছে আমদানি বাণিজ্য। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সোহেল রানা। 10ম গ্রেডের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে কৃষি গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ দেওয়া সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, শিক্ষার্থীরা কি কি দাবিতে আন্দোলন করছে, তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা 6 দফা দাবিতে বেশ কয়েকদিন যাবৎ আন্দোলন করছে। তারই অংশ হিসাবে আজকেও কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। আমরা এই মুহূর্তে দেখছি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কৃষি অনুষদের শিক্ষার্থীরা কিন্তু এখানে সমাবেশ করছে এবং তারা যেটি বলেছেন যে তারা যে 6 দফা দাবি করেছেন, এর মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে যারা কৃষি গ্র্যাজুয়েট রয়েছেন তাদেরকে আবেদনের সুযোগ দিতে হবে এবং 9ম গ্রেডে কাউকেই পদোন্নতি দেওয়া যাবে না, অর্থাৎ 10ম গ্রেডে যে কৃষি ডিপ্লোমাধারী যারা চাকরি করেন তাদেরকে কোনোভাবেই 9ম গ্রেডে পদোন্নতি দেওয়া যাবে না এবং বিসিএস পরীক্ষা ছাড়া 9ম গ্রেডে কাউকে নিয়োগ দেওয়া যাবে না। এবং পাশাপাশি তাদের আরও দাবি যেটি রয়েছে সেটি হচ্ছে যে যারা কৃষিবিদ বা গ্র্যাজুয়েট যারা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেছে তারা ব্যতীত ডিপ্লোমাধারী কেউ তাদের নামের আগে কৃষিবিদ ব্যবহার করতে পারবে না এবং এটি যেন ব্যবহার করতে না পারে সেজন্য প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং কৃষি ডিপ্লোমারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছে, এর মধ্যে তাদের একটা দাবি আছে যে তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং এই দাবিটিরও বিরোধিতা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। তারা যে বিষয়টি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তাদের যে দাবি সেই দাবি কিন্তু মেনে নেওয়া হয়নি, যার কারণে তাদের যে প্রতিবাদ সেটি অব্যাহত রেখেছেন। এবং এখানকার যারা কৃষি অনুষদের শিক্ষার্থী রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যেভাবে আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে ঠিক একইভাবে বাংলাদেশের অপরাপর যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবগুলো কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলন কর্মসূচি রয়েছে এবং তারা একই দাবিতে তারা আন্দোলন করছেন। এবং তারা যেটি বলছেন তাদের যে 6 দফা দাবি, এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা ঘুরে ফিরে যাবেন না। আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে 10:30 থেকে কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচিটি পালন করছে এবং কৃষি অনুষদের যে ছাত্র সমিতি রয়েছে সেই ছাত্র সমিতি থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি শেষ করেছে এবং এখন এখানে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবং শিক্ষার্থীরা একটি বিষয় জানিয়েছেন, তাদের যে দাবি সেই দাবি নিয়ে কথা বলার জন্য আগামীকাল কৃষি সচিবের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কৃষি অনুষদের শিক্ষার্থীদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। কিছুক্ষণ আগেই এই বৈঠকটি কনফার্ম হয়েছে, যার কারণে কিন্তু আজকে তাদের কঠোর কর্মসূচি ছিল, সেই কঠোর কর্মসূচিতে তারা সরে এসেছে এবং তারা বিক্ষোভ করছে এবং আগামীকালকে কিন্তু তারা কৃষি সচিবের সাথে বৈঠক করবে এবং তাদের যে দাবি দাবাগুলো রয়েছে সেই দাবি দাবা কিন্তু তাদের কৃষি সচিবের কাছে উপস্থাপন করবে। তো যার কারণে আজকে এখানে বিক্ষোভ হচ্ছে এবং বিক্ষোভ মিছিল হয়েছে এবং সমাবেশ হচ্ছে এবং কালকে যে দাবি দাবা উপস্থাপন করা হবে এরপর যদি তাদের দাবি দাবা না মানা হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবর। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হারুনুর রশিদ। সিভিল সার্জন কনফারেন্সে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে।
এটা অগ্রসর হবে কি করে, এটা আমি অত্যন্ত জরুরি মনে করেছি যে সবাই দেখা সাক্ষাৎ করা। এখানে যে সব সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে সেটা চিন্তা করি না, কিন্তু দেখা সাক্ষাতের এটা একটা মহাওষুধ। দেখা সাক্ষাৎ হলে তার একটা প্রতিফল পাওয়া যায়। চোখাচোখি হলে, মুখোমুখি হলে, কথা শুনলে, যে জিনিসটা কাগজে আসলে কাগজটা সরিয়ে দিয়েছে, কিন্তু মুখের মধ্যে শুনলে মনে হয়েছে তাই তো, এটা একটা বড় বিষয়, তো আমরা তো মনোযোগ দিচ্ছি না এটাতে। কাজে সেই মনোযোগের ব্যাপারটা এসে পড়ে, যে মনোযোগ দেওয়া সাক্ষাতে। এটা তো সম্মেলনের কাঠামোর ভেতরে। সম্মেলন তার বসে বক্তৃতা শোনার বিষয় না। দেখা সাক্ষাৎ হবে, চা পানির আসরে কথা হবে, তারপর করিডোরে কথা হবে, নিজেদের মধ্যে আলাপ হবে, উভয় পক্ষের মধ্যে আলাপ হবে, উপরওয়ালা, নিচেরওয়ালা, মাঝেরওয়ালা, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। অনেক বিষয়ের নিষ্পত্তি হয়ে যায়, তার অনেক জন্য বোঝা হয় নিষ্পত্তি না হলে। এবং এর ফলে যে আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করে ফেলবো তা হয়তো হবে না, হতেও পারে, না হলেও কোনো আপত্তি। এই যে বোঝাশোনা, দেখা সাক্ষাতের ফলে যে মনের মধ্যে যে পরিবর্তন আসে, প্রশ্নগুলো জাগে, উত্তরগুলো আসে, সেটা একটা মস্ত বড় পাওয়া। আমরা আশা করি আজকে যে বৈঠক হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটা আনুষ্ঠানিকভাবে বক্তৃতা শোনা হচ্ছে, তার বাইরেও, আনুষ্ঠানিকতার বাইরে অনেক জিনিস আছে যেগুলো মনের মধ্যে দাগ কাটে এবং সঙ্গে সঙ্গে এটা কাজে লাগে। আমি খুব খুশি হলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই আয়োজন করেছে। এই আশা করি এই দেখা সাক্ষাতের কারণে আমরা অনেক সুফল পাব। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি, এবং একে অপরকে দোষ দিয়ে এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে। এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুনিয়ার যত দেশ আছে, যত জাতি আছে, তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চেয়ে ভালো করতে পারে, আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে যে কারণে আমরা পাচ্ছি। মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে, তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে, আমার মনে হয় না। কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি, যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি। তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কিভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব। অনেকে পলিসির কথা বলবে, অনেকে সুযোগ সুবিধার কথা বলবে, হাসপাতাল নাই, যন্ত্রপাতি নাই, সরবরাহ নাই, যন্ত্রপাতি পড়ে আছে, বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত 10 বছর ধরে এভাবে পড়ে আছে। কথা এরকম বহু কাহিনী শুনি, বহু কাহিনী জানি। টানা তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি নেমেছে। এতে জনজীবনে খানিকটা স্বস্তি ফিরেছে। সকালে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি নামে। দীর্ঘ সময় ধরে চলে বৃষ্টিপাত। এতে টানা তাপপ্রবাহের দাপট কমেছে, জনজীবনে নেমেছে স্বস্তি। একইভাবে ভোর থেকে সিলেটেও বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া অফিস বলছে, সকাল 6টা থেকে 3 ঘন্টায় নগরীতে 22 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে বৃষ্টির সাথে বেড়েছে বজ্রপাতের মাত্রা। এতে আতঙ্কিত দেশের বিভিন্ন অঞ্চলের কৃষি শ্রমিক সহ সাধারণ কর্মজীবী মানুষ। দুর্ঘটনা এড়াতে বৃষ্টির সময়ে খোলা আকাশের নিচে না থাকার পরামর্শ দুর্যোগ বিশেষজ্ঞদের।
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিছুটা কমলেও খুলনায় এখন অনুভূত হচ্ছে তীব্র গরম। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল, আজ এখন পর্যন্ত তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত উঠেছে? তীব্র গরমে মানুষের ভোগান্তির বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। এটি আজকে প্রায় 40 ডিগ্রি স্পর্শ করবে বলে আবহাওয়া সূত্রে আমরা জানতে পেরেছি। গত 5 দিন টানা যে মৃদু এবং মাঝারি যে তাপপ্রবাহ চলছে দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে, তার প্রভাব কিন্তু এখনও রয়ে গেছে এবং এটি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হলেও খুলনায় কিন্তু এখনও কিন্তু মেঘের আনাগোনা নাই। সেখানে শুধুমাত্র রোদের যে প্রখরতা সেটি যে বাড়ছে এবং মানুষের জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে। গতকাল রাতে আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে লোডশেডিং ছিল এবং বারবার বিদ্যুৎ যাওয়া আসা করেছে, আর যে কারণে আরও বেশি মানুষের কষ্ট এবং ভোগান্তিতে মানুষকে পড়তে হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে যেটি লক্ষ্য করেছি, শহরের বিভিন্ন জায়গায় মানুষের শহরের উপস্থিতি কম। আজকে যেহেতু খোলা রয়েছে অফিস আদালত গত কয়েকদিন বন্ধ থাকার পর, তো আজকে সাধারণ মানুষের উপস্থিতিটা আমরা শহরে একটু লক্ষ্য করেছি, কিন্তু গত কয়েকদিন কিন্তু মানুষের উপস্থিতি দিনের বেলায় খুবই কম ছিল এবং সন্ধ্যার পর থেকে মানুষের উপস্থিতিটা একটু বেশি ছিল এবং আবহাওয়ার জনিত কারণে নানা ধরনের অসুখে পড়ছে মানুষ এবং অসুখের কিন্তু ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সময় মানুষের জ্বর হচ্ছে বা বিভিন্ন রোগের উপসর্গ যেটি দেখা দিচ্ছে সেটি কিন্তু এর আগে গরম আবহাওয়াতে আমরা এর আগে লক্ষ্য করিনি, বা চিকিৎসকরাও বলছেন যে এই সময়টা যে ধরনের অসুখ হওয়ার কথা তার থেকে একটু ভিন্ন ধরনের অসুখে মানুষ পড়ছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী অনেকের জ্বর হচ্ছে এবং সেখানে তারা চর্মরোগে অনেকে আক্রান্ত হচ্ছে, যাদের অ্যালার্জি রয়েছে সমস্যা, তাদের শরীর অনেকে শারীরিক সমস্যায় ভুগছেন। এছাড়া বৃদ্ধ এবং যারা শিশু রয়েছেন সেসব হাসপাতালে কিন্তু তাদের সেসব রোগীর উপস্থিতি কিন্তু বেশি এবং ভর্তি সংখ্যা বেশি এবং যে শিশুরা কিন্তু যে গরমজনিত কারণে শিশুরা যেমন ভর্তি হচ্ছে তেমনি বৃদ্ধরাও তেমনি ভর্তি হচ্ছে এবং যারা হিট স্ট্রোক, যারা হৃদরোগে অনেক সমস্যা রয়েছে তারা হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে অনেকে। আর এটি কিন্তু চিকিৎসকরা এর জন্য গরম এড়িয়ে ঠান্ডা জায়গায় অবস্থান করার জন্য আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে গত 5 দিনে যে তাপপ্রবাহ বইছে খুলনার উপর দিয়ে তার সর্বশেষ খবর। খুলনায় অনুভূত হচ্ছে তীব্র গরম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম। ফেনীর সোনাগাজী, দাগনভূঞা এবং নোয়াখালীতে ভয়াবহ রূপ নিয়েছে নদী ভাঙন। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী সকলেই। তাদের দিন কাটছে উদ্বেগ আর আতঙ্কে। সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয়ায় দিশেহারা তীরবর্তী বাসিন্দারা। আর জানাচ্ছেন সুলাইমান জালিম। বর্ষা মৌসুমের আগেই ছোট ফেনী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী তীরবর্তী পরিবার। ইতোমধ্যেই চরদরবেশ ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের 50টি পরিবারের ঘরবসতি ও ফসলি জমি হারিয়ে গেছে নদী গর্ভে। আতঙ্কে নির্ঘুম রাত পার করছে আরও শতাধিক পরিবার। দরিয়া ভাঙ্গিদের আগে গিয়ে সানা আল্লাহর কাছে তো শুকারি না, কোনোদিন যদি একদিন খাইলে শুকামু আর জায়গা তো নাই, কোন যাবো আমরা। ফসলি জমি জায়গা সব চলে গেছে। এখন আমাদের বাড়িঘর যা আছে আমরা পরিবার ফ্যামিলি নিয়ে এখন থাকা বড় মুশকিল হয়েছে। এটা নিয়ে আমরা বড় দুশ্চিন্তায় আছি। এছাড়া প্রায় 50 কিলোমিটার জুড়ে নদী ভাঙনের কবলে পড়েছে ফেনী ও নোয়াখালীর অন্তত 10টি ইউনিয়ন। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি হারিয়ে মানবেতর দিন পার করছে লাখো মানুষ। কিছুদিনের ভিতর তো যা পরিবার মনে হয় যে আমরা আরো শতাধিক পরিবার এই কিছুদিনের ভিতরে উড়ে যেতে হবে। কোম্পানিগঞ্জ, সোনাগাজী, দাগনভূঞা ফেনী পর্যন্ত এইদিকে দোনো সাইডে হাজার হাজার বাড়ি ঘর, আপনার জমিন, চাষি জমিন সব নদী গর্ভে চলে যাচ্ছে। 2024 সালের আগস্টে মুসাফর ক্লোজার ভেঙে শুরু হয় ভয়াবহ ভাঙন। স্থানীয়রা জানান, ক্লোজার পুনর্নির্মাণ ও নদী খনন, ব্লক, জিওব্যাগের ব্যবস্থা ছাড়া ভাঙন রোধ করা কোনোভাবেই সম্ভব নয়। জিওব্যাগের মাধ্যমে বালি ভরাট করে এই নদী আমরা দেখেছি, মুসাফরের ওদিকে দেখেছি আমরা। তাদের এলাকা ভাঙন রোধের জন্য তারা কিন্তু জিওব্যাগের মাধ্যমে তারা ব্যবস্থা করছে। হাজার হাজার জিওব্যাগ ওইখানে আমরা দেখে এসেছি ওই দিন, কিন্তু আমাদের এদিকে কেউ নেই। আমাদের এদিকে কোনো বড় ধরনের কোনো নেতা নাই, বড় ধরনের কোনো উপদেষ্টা কেন্দ্রিক কেউ নেই। এই জন্য আমাদের এদিকে অরক্ষিত, মানে কেউ নাই, দেখার কেউ নাই।
বিশ্বব্যাংকের অর্থায়নে 171 কোটি টাকা ব্যয়ে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ভাঙন প্রতিরোধের জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট বি স্ট্রং নামে একটি প্রকল্প ইতিমধ্যেই একনেকে পাশ হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এর আওতায় এ সমস্ত ভাঙন স্থানে ভাঙন প্রতিরোধমূলক কাজ সম্পন্ন করতে পারব। নদী ভাঙন থেকে রেহাই পেতে 1965 সাল থেকে কয়েক দফে রেগুলেটর ও ক্লোজার নির্মাণ করা হয়, তবে সেগুলোর কোনোটাই কোনো স্থায়ী সমাধান দিতে পারেনি। ছোট ফেনী নদীর তীরের যেখানটায় আমরা এখন দাঁড়িয়ে, এখানেই একসময় ছিল ঘরবসতি, ফসলি জমি সহ অবকাঠামো। ক্রমাগত নদী ভাঙনে সেসব বিলীন হয়েছে নদী গর্ভে। আগত বর্ষায় এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে সোনাগাজীর বিশাল একটি জনপদ হারিয়ে যেতে পারে মানচিত্র থেকে। সোলাইমান ডালিম, এখন ফেনী। অনুপ্রবেশ ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকাল থেকে ফেনীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে সীমান্ত রক্ষী বাহিনীর টহল। সীমান্ত এলাকায় ভারত সন্ধ্যাকালীন কারফিউ জারির পর বাংলাদেশের সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি। মাইকিং করে জনগণকেও সচেতন করা হচ্ছে। ভারতীয় নাগরিকদের পুশ ইন ঠেকাতে দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে অব্যাহত রয়েছে নজরদারি। সিলেট, কুমিল্লা, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড় সহ বিভিন্ন সীমান্তের চিত্র অনেকটাই অভিন্ন। ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা ও দেশের বিভিন্ন সীমান্তে পুশ ইনের ঘটনায় ফেনীর 103 কিলোমিটার সীমান্তে বিজিবির টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। সীমান্তের পরিস্থিতি নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। ডালিম, সীমান্তের এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। রাত্রি বর্তমান সময়ের উদ্ভূত পরিস্থিতি এবং দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে জোরপূর্বক পুশিনের যে ঘটনা, সেই ঘটনায় ফেনীর 103 কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় সাধারণ যে জনগণ রয়েছে তাদের মধ্যে কিছুটা উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছিল। সেই পরিস্থিতিতে ফেনী ব্যাটালিয়নের উদ্যোগে কিন্তু এই যে 103 কিলোমিটার সীমান্ত জুড়ে কঠোর নজরদারি করা হচ্ছে এবং সাথে সাথে কিন্তু গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, স্থানীয়রা যেটি বলছেন অন্যান্য সময়ের চাইতে কিন্তু এই গত এক সপ্তাহ এই সীমান্তে কিন্তু বিজিবি তাদের যে নজরদারি এবং গোয়েন্দা নজরদারি সেটি বাড়িয়েছে। বিজিবির সাথে আমরা কথা বলেছি, বিজিবি আমাদেরকে যেটি বলেছেন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলায় এবং সীমান্ত দিয়ে যাতে কেউ প্রবেশ করতে না পারে এবং কোনো চোরাচালান পণ্য যাতে এই সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে সেই জন্য তারা সচেষ্ট রয়েছেন। তাদের যে কার্যক্রমের সাথে কিন্তু স্থানীয় যে আনসার এবং স্থানীয় যে স্বেচ্ছাসেবক এবং স্থানীয় যেসব মানুষ রয়েছে তাদেরকেও সম্পৃক্ত করেছেন। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে ফেনী যে সীমান্ত এলাকায় উত্তেজনা না থাকলেও ভারতীয় যে অংশ রয়েছে সেই সব অংশে আগে হ্যালোজিন লাইট জ্বলতো, এখন সেখানে উচ্চ সাদা আলো ক্ষমতা সম্পন্ন লাইট জ্বলছে এবং ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে, সেন্সর প্রতিস্থাপন করা হয়েছে। তবে কোনো ধরনের পুশিন এবং উত্তেজনার ঘটনা কিন্তু নেই। ফেনীর যে 103 কিলোমিটার সীমান্ত রয়েছে, এই 103 কিলোমিটার সীমান্তে কিন্তু 17টি বিওপি রয়েছে এবং এই যে 103 কিলোমিটার মধ্যে 8 কিলোমিটার রয়েছে জল সীমান্ত। তো এই ছিল ফেনীর পূর্ব ছাগলনাইয়া থেকে আমাদের কাছে সীমান্তের খবরের সর্বশেষ। ফেনী সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সোলাইমান ডালিম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এবার লিচুর ভালো ফলন হয়েছে। এর মধ্যে স্থানীয় বাজারে আসতে শুরু করেছে লিচু। দাম বেশি হয় লাভের আশা করছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলায় 5 থেকে 6 কোটি টাকার লিচু বিক্রির আশা। ইমরান আলী সজীবের তথ্যে আরও জানাচ্ছেন আব্দুল্লাল মামুন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাগানগুলোতে শোভা পাচ্ছে মৌসুমি ফল লিচু। লালচে আভায় ছেয়ে গেছে পুরো বাগান। ভৌগোলিক ও নির্দিষ্ট জাতের হয় দেশের অন্যান্য জেলা থেকে সোনারগাঁওয়ের লিচু দ্রুত ফলন হয়, যার ফলে এর কদর রয়েছে দেশব্যাপী। বাগানীরা বলছেন এই জেলায় পাতি লিচু, কদমি লিচু আর চায়না লিচুর আবাদ সব থেকে বেশি। গেল বছরের তুলনায় এবছর জেলার 5 হেক্টর বেশি জমিতে লিচুর আবাদ হয়েছে, তাই উচ্ছ্বসিত চাষিরা। এদিকে লিচু অনেক বড় বড় আর কি, কদমি লিচু অনেক ভালো, তাই লিচুগুলি নিতে আসছি। সোনারগাঁয়ের লিচু সবার আগে নামে অন্যান্য জেলার থেকে,
আর আপনার সোনারগাঁ লিচুটা আপনার অনেক ভালো, এই আপনার কদমি লিচুটা। সারা বাংলাদেশের ভিতরে সোনারগাঁ লিচুই আগে আসে, তার জন্য বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক আসে, ঘুরে, তারা আমরা বিক্রি করি, তারা নিয়ে যায়। এরই মধ্যে লিচু আসতে শুরু করেছে স্থানীয় বাজারগুলোতে। কদমি লিচু মৌসুমের প্রথমে বাজারে আসায় চাহিদা রয়েছে ভালো। বর্তমানে বাজারে 100 লিচু বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকায়। দাম গত বছরের তুলনায় বেশি হয় খুশি চাষিরা। গেছেবার পোকা হয়েছিল, এবছর লিচু তো পোকা হয় না, কে লিচুর মান ভালো, কাস্টমারে নিয়ে খাচ্ছে ভালো। কদমি লিচুটা অনেক ভালো, এই যে এখান থেকে আগে আসে লিচুটা, এই জন্য এখান থেকে নেওয়া হয় লিচুটা, নিয়ে বিক্রি করি আমরা এখান থেকে। এই লিচুর কদরটা একটু বেশি, এগুলার আগাম পাকার কারণে প্রাইসটাও একটু বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে এই লিচুগুলা প্রসিদ্ধ। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলার 85টি গ্রামের 110 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 720 টন। এখান থেকে 5 থেকে 6 কোটি টাকার লিচু বিক্রি হবে। লিচুর বাম্পার ফলন হয়েছে এবং কৃষকরা আগাম হওয়াতে কৃষকরা দাম পাচ্ছে। বাজারে এখন লিচু সহ 500 থেকে 800 টাকা পর্যন্ত, যার কারণে কৃষকরা খুব খুশি। এবং সামনের বার আমরা চেষ্টা করতেছি কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে এটা আরও কীভাবে সম্প্রসারণ করা যায়। গেল বছর এই জেলায় 105 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছিল। এখন নারায়ণগঞ্জ। শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বগুড়ায় ধান চাল সংগ্রহে ধীরগতি, সরবরাহ বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। ধান ক্ষেত দখলে যাচ্ছে ভুট্টার। ফেনী ও নোয়াখালীতে তীব্র হচ্ছে নদী ভাঙন, ভিটেমাটি দিশেহারা তীরবর্তী মানুষ, প্রতিরোধে নেই দৃশ্যমান উদ্যোগ। লবণ চাষে কমছে জমি, চিন্তিত কক্সবাজারের চাষিরা। পদ্ধতি পরিবর্তনে উৎপাদন বাড়ানো সম্ভব বলছেন গবেষকরা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লিচুর বাম্পার ফলন, ভালো দাম পাচ্ছেন বাগানীরা। 5 থেকে 6 কোটি টাকা বাণিজ্যের আশা। টানা তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি, এখনো পড়ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।